নিম্নচাপের প্রভাবে বৃষ্টিতে খুলনা বরিশালে জলাবদ্ধতা, নোয়াখালীতে এখনও নিখোঁজ ২৭ জেলে, কক্সবাজারে নামছে পানি, রাজধানীতে চলাচলে ভোগান্তি। অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে পোশাক শিল্প, সাভারে খুলেছে বেশিরভাগ কারখানা, এখনও বন্ধ 18টি। যৌক্তিক দাবি পর্যায়ক্রমে পূরণের আশ্বাস সচিবের। তীব্র লোডশেডিংয়ে নাকাল সিলেটবাসী, জনজীবনের পাশাপাশি ব্যবসা বাণিজ্যেও বিপর্যয়। বন্ধ পাওয়ার প্ল্যান্টগুলো চালু হলে উন্নতি হবে পরিস্থিতি, বলছে বিদ্যুৎ বিভাগ। এবং চট্টগ্রাম কাস্টম হাউসে ইতিহাসের সবচেয়ে বড় নিলাম বুধবার, তালিকায় মার্সিডিজ বেঞ্চ, ল্যান্ড ক্রুজার সহ ৪৬ রকম পণ্য, শেডে পড়ে বিক্রিযোগ্য আরও বিপুল পরিমাণ। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমরিনা। গভীর নিম্নচাপের কারণে রাত থেকে সারা দেশে বৃষ্টি ঝরছে। বরিশাল, খুলনা সহ বিভিন্ন শহরে দেখা দিয়েছে জলাবদ্ধতা। বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সাগর উত্তাল, সমুদ্র বন্দরে ৩ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। বর্ষাকাল পেরিয়ে ভাদ্রের বিদায়বেলায় প্রকৃতিতে পুরো দস্তুর বর্ষার রূপ। কখনো গুড়ি গুড়ি, কখনো মুষলধারে বৃষ্টি ঝরছে দেশ জুড়ে। শরতের স্বচ্ছ আকাশে গুমোট অবস্থা জানান দিচ্ছে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের অস্তিত্বকে। ক্ষণে ক্ষণে সাগর উত্তাল হয়ে উঠছে, বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সৈকতে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রাতভর বৃষ্টি ঝরেছে দেশের বিভিন্ন স্থানে। বরিশাল, খুলনা সহ বিভিন্ন জেলায় প্রধান প্রধান সড়ক সহ অধিকাংশ রাস্তাঘাট পানিতে তলিয়েছে। জলাবদ্ধতায় নাকাল নগরবাসী, অনেকের বাসাবাড়িতে পানি ঢুকে পানিবন্দী নিম্নাঞ্চলের মানুষ। বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে ভোগান্তি আরও বেড়েছে। প্রচুর ভোগান্তি, যে ভোগান্তির আসলে কোনো শেষ নাই। একটু বৃষ্টি হইলে পানি জমে যায়, এমন কোনো রোড নাই, অলিগলি নাই যে মনে করেন পানি না আছে। ড্রেন করেছে ঠিকই, কিন্তু পানি তো এখনো আটুসমান পানি। পটুয়াখালীতে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে। বৈরী আবহাওয়ায় সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং মাছ ধরার ট্রলারগুলোকে এখনো সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। যে বৃষ্টি হয়েছে আমার বয়সেও আমি এত বৃষ্টি দেখি নাই। পানিতে গেরাম গাঁও তলাই গেছে, বস্তি কি তাই হ্যাঁ ডুবে গেছে। বৃষ্টিতে রান্না খাওয়া সব বন্ধ হয়ে গেছে, গলের ভিতর হাঁটু সমান পানি। এদিকে কক্সবাজারে বৃষ্টিপাত কমে যাওয়ায় নামতে শুরু করেছে পানি, আর ভেসে উঠছে সদর উপজেলা, উখিয়া, টেকনাফ ও চকরিয়া এলাকার ক্ষয়ক্ষতি। তবে ঘরে ফেরা মানুষগুলো রয়েছে চরম দুর্ভোগে। লাবিব হাসান, সময় সংবাদ। বৈরী আবহাওয়ার কবলে পড়ে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় নোয়াখালীর ২৭ জেলে এখনও নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড। গত ৩ দিনে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ছোট বড় ২৯টি ট্রলার। দুপুর পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে শতাধিক জেলেকে। নিখোঁজ ২৭ জেলের মধ্যে আন্তলিক ঘাটের কামরু মাছের ট্রলারের ১৫ জন এবং একই ঘাটের রহিম মাছের ট্রলারের ১২ জন জেলে রয়েছেন। নিঝুম দ্বীপের 4টি ও জাহাজ মারা কাটাখালী ঘাটের 2টি ট্রলার এখনও ঘাটে ফেরেনি। বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা AF হাসান আরিফ। দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউসে এক মতবিনিময় সভায় এই কথা বলেন তিনি। বন্যা হয়ে গেছে, সেইটার উপরে আর আক্ষেপ আহাজারি না করে আগামীতে এই বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা সকলে মিলে কি প্রচেষ্টা চালাচ্ছি। তো সেখানে যতগুলি ডিপার্টমেন্ট আছে, যতগুলি জেলা সমিতি আছে, সিটি কর্পোরেশন আছেন, সকলকে নিয়েই হচ্ছে এই জনগণকে সেবা দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে। মানিকগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্বজনদের সঙ্গে মতবিনিময় করেছেন সমন্বয়ক সার্জিস আলম। দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মতবিনিময় সভা হয়। এ সময় তিনি শহীদ পরিবারের খোঁজ খবর নেন। আহতের চিকিৎসা সহ আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন সার্জিস আলম। অপকর্মে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে বলেও জানান তিনি। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়করা উপস্থিত ছিলেন। স্বাভাবিক হচ্ছে তৈরি পোশাক খাত। সাভার, আশুলিয়া, ধামরা এলাকার খুলেছে বেশিরভাগ কারখানা, তবে 18টিতে বন্ধ রয়েছে উৎপাদন। এদিকে নিরাপত্তাহীনতা কাটতে থাকায় স্বস্তি প্রকাশ করলেও বিজিএমইএ বলছে এরই মধ্যে হাতছাড়া হয়েছে বেশ কিছু বিদেশি অর্ডার। শতভাগ কারখানা চালু করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
প্রতিদিনের মতোই স্বাভাবিক কার্যক্রম চলছে আশুলিয়া এলাকার লিড প্লাটিনাম সার্টিফাইড এই তৈরি পোশাক কারখানায়। বেশিরভাগ কারখানা নিরাপত্তা কর্মী জানান, সকাল 8টায় নিয়ম মেনেই শ্রমিকরা যোগ দিয়েছেন কাজে। আমাদের ফ্যাক্টরি আজকে স্বাভাবিকভাবে চলতে আছে, সুন্দরভাবে চলতে আছে, কোনো সমস্যা নাই। শিল্প পুলিশের তথ্য, সাভার, আশুলিয়া, ধামরাই এলাকায় মোট 1863টি কারখানার মধ্যে রোববার শ্রমিক অসন্তোষের মুখে বন্ধ রয়েছে 18টি, আর সাধারণ ছুটি 2টিতে। তৈরি পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমএ বলছে, সাভার আশুলিয়া এলাকায় সংগঠনটির সদস্যভুক্ত 460টি কারখানার মধ্যে শ্রম আইনের 13-র 1 ধারা অনুযায়ী বন্ধ রয়েছে 7টি। খোলার পরও উৎপাদন শুরু করেনি এমন কারখানার সংখ্যা 6টি, আর 394টিতে স্বাভাবিক রয়েছে উৎপাদন কার্যক্রম। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক আছে, অন্য সকল ফ্যাক্টরিতে কাজ চলছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় কারখানার স্বাভাবিক কর্মপরিবেশ ফিরে আসছে দাবি করে বিজিএমএ বলছে, এরই মধ্যে কিছু ক্রয়াদেশ ভারত, ভিয়েতনাম, শ্রীলঙ্কায় চলে গেছে। সেই চেইস অর্ডারটা আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু অংশে এটি ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ভিয়েতনামে চলে গিয়েছে। এদিকে কারখানার কার্যক্রম পর্যবেক্ষণে রোববার সকালে আশুলিয়ার শিল্পাঞ্চলে যান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের জানান, শ্রমিক অসন্তোষ দূর করে শতভাগ কারখানা চালু রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। তারা আমাদেরকে অঙ্গীকার করেছেন যে তারা এই কাজ চালিয়ে যাবেন, এই ফ্যাক্টরিটা তারা ওপেন রাখবেন এবং এই ফ্যাক্টরিগুলো চলমান থাকবে। তাদের দাবি দেওয়া আমরা সেটা পর্যালোচনা করে সেইগুলো সরকারের দৃষ্টিতে যেমন আনবো, তেমনি উদ্যোক্তা শ্রেণী যারা আছেন তাদের দৃষ্টিতে আনবো। শিল্প এলাকায় নিরাপত্তা নিশ্চিতে টহল দেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। তীব্র লোডশেডিংয়ে নাকাল সিলেটবাসী। গত আগস্টে অন্তত 25 কোটি টাকা ক্ষতির দাবি ব্যবসায়ীদের। বন্ধ পাওয়ার প্ল্যান্টগুলো চালু হলে পরিস্থিতির উন্নতি হবে বলছে বিদ্যুৎ বিভাগ। সিলেট থেকে অপু বণিক ও মৌলভীবাজার থেকে শাহ অলিদুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দিনের সূর্যের তেজ আর রাতে ভ্যাপসা গরমের মাঝে পুরো সিলেট জুড়ে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। ঘন ঘন লোডশেডিংয়ে বিপাকে বাসিন্দারা। বিদ্যুৎ বিভাগের তথ্য মতে সিলেট বিভাগে বিদ্যুতের চাহিদা 207 মেগাওয়াট। তার বিপরীতে জাতীয় গ্রিড থেকে সরবরাহ করা হয় 144 মেগাওয়াট। এ কারণে প্রায় 31 ভাগ লোডশেডিং করতে হচ্ছে। এর মধ্যে সিলেট ও মৌলভীবাজারে ঘাটতির পরিমাণ 45 মেগাওয়াট করে। এদিকে লোডশেডিংয়ের কারণে একদিকে কষ্ট হচ্ছে বাসিন্দাদের, তীব্র গরমে নাজেহাল জনজীবন। সামনে পরীক্ষা আছে, যা পরীক্ষার পড়াশোনার ব্যাঘাত ঘটছে প্রস্তুতি নেওয়ার জন্য। কারেন্ট যাওয়ার কারণে আমার পড়তে খুব অসুবিধা, মশায় ও অনেক বিরক্ত করে, ফ্যানও থাকে না। চার্জার লাইট দিয়া ওরা লেখাপড়া করতে হয়, চার্জার লাইট দিয়ে অনেক সময় লেখাপড়া হয় না। 1 ঘন্টা দিয়ে আবার আপনার 1 ঘন্টা কারেন্ট অফ থাকে। সার্ভিস নাইতে বাড়িতে তো আর ঠেকাও পাইতাম না, কাস্টমার হয়তো না। অনেক সময় দেখা যায় ব্যবসা হওয়া বর্তমানে এমন পর্যায়ে গেছে, ফ্রিজের ঠান্ডা টুন্ডা অনেক লিকুইড দুধ আছে, এগুলা প্রায় সময় নষ্ট হয়। দৈনিক 500 টাকা খাম হইতো, তো এখন 100 টাকার হয় না। জেনারেটর দ্বারা তো সম্ভব হয় না। জেনারেটর জাস্ট কিছু বাতি দেখা যায়, আলো দেখা যায়, ঘুমানো যায় না। আবার সকালে এসে ডিউটিতে আসার লাগে, কারেন্ট থাকে না, আপনার কারেন্টের বিল তো বেশি আসে। এশার নামাজে গেলে কারেন্ট নাই। এদিকে লোডশেডিং এর প্রভাব পড়েছে চা শিল্প সহ সব ধরনের ব্যবসায়। উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়ছে লোকসানের সংখ্যা। সময় মতো পাতা প্রক্রিয়াজাত করতে না পারায় নষ্ট হচ্ছে পাতা, কোয়ালিটি নষ্ট হচ্ছে। সময় মতো চা আমাদের ম্যানুফ্যাকচারিং করতে না পারার কারণে আমাদের চা শিল্পে বিশাল একটি লস হচ্ছে। প্রায় 20 থেকে 25 কোটি আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। দোকানের ভাড়া, বিদ্যুৎ, দোকানের স্টাফ বেতন, এগুলো দেওয়া আমাদের জন্য মানে খুব কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছে। বন্ধ হওয়া প্ল্যান্টগুলোতে উৎপাদন শুরু হলে পরিস্থিতি উন্নতি হবে বলে জানায় বিদ্যুৎ বিভাগ। আশা করছি খুব শীঘ্রই অবস্থার উন্নতি হবে এবং আমরা গ্রাহকদেরকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পারবো ইনশাআল্লাহ। তারা বলতেছে একটু 2-3টা দিন পরে একটু ধৈর্য ধরার জন্য উৎপাদন একটু বাড়াবে। তারা কিছু পাওয়ার স্টেশন বন্ধ আছে, এগুলো চালু করার চেষ্টা করা হবে আর কি। সিলেট বিভাগে বর্তমানে মোট 63 মেগাওয়াট ঘাটতির কথা জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। বাংলার সময় আরো থাকছে। সাবেক মন্ত্রীর নাম ভাঙিয়ে মাছের খামার। ময়মনসিংহে 8 বছর ধরে পানির নিচে 200 একর ফসলি জমি। কৃষক এখন বর্গা চাষি, প্রশাসনে জানিয়েও মেলেনি সমাধান। চট্টগ্রাম কাস্টম হাউসে ইতিহাসে সবচেয়ে বড় নিলাম হবে বুধবার। মার্সিডিজ বেঞ্চ, ল্যান্ড ক্রুজার গাড়িসহ অন্তত 46 ধরনের পণ্য নিলাম হবে। তবে বিভিন্ন শেডে নিলামযোগ্য পণ্যের বিপরীতে এটি একেবারেই নগণ্য। শাখা ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট।
চট্টগ্রাম বন্দরের সবশেষ তথ্য অনুযায়ী 2768টি 20 ফুট সাইজের, 3170টি 40 ফুট সাইজের পণ্যভর্তি কন্টেনার রয়েছে, যেগুলো আমদানিকারকরা ছাড় না করায় দীর্ঘদিন ধরে বন্দরের ইয়ার্ডে পড়ে রয়েছে। এছাড়া 4000 মেট্রিক টন ওজনের 70,000 প্যাকেজ কার্গো এবং 5450 মেট্রিক টন ওজনের 6846 প্যাকেজ বাল্ক পণ্য রয়েছে, যেগুলো নিলামের জন্য ইতিমধ্যে কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। কন্টেনারের ক্ষেত্রে প্রায় 6000-এর উপরে কন্টেনার আছে আমাদের। এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা ইয়ার্ড অকুপাই করে আছে। এর বাইরে আমাদের এলসিএল কার্গো প্রায় 70,000 প্যাকেজ এবং আমাদের ব্রেক বাল্ক কার্গো সব মিলিয়ে আমাদের বিশাল একটা স্পেস দখল করে আছে। এই অবস্থায় সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় নিলামের আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস। 18 সেপ্টেম্বরে এই নিলামে তোলা হচ্ছে 16 কোটি টাকা মূল্যের মার্সিডিজ বেঞ্জ, 5 কোটি টাকা মূল্যের ল্যান্ড ক্রুজার, কোটি টাকা মূল্যের ডেনিম ফেব্রিক্স, ফ্লোর টাইলস। বিভিন্ন সময় এগুলি আমদানি করা হয়েছে, যে আমদানিকরা তার অনুকূলে খালাস নেয়নি, এবং এই কারণে যেহেতু এইগুলি রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত করে নিলাম করা হচ্ছে। এদিকে কাস্টম হাউসের এই নিলাম নিয়ে বিডারদের অভিযোগের অন্ত নেই। বিশেষ করে অনলাইনে টেন্ডার জমা দেওয়ার বিধান করা হলো, পে অর্ডার জমা দিতে হবে সশরীরে। এমনকি টেন্ডার পাওয়ার পর ডেলিভারি নিয়েও থেকে যায় নানামুখী জটিলতা। শুধুমাত্র অনলাইনে আপনার ড্রভিংটা করবেন, ড্রভিংয়ের পর বাকি যত কাজ আছে, পে অর্ডার দেওয়া, সকল কার্যক্রম ম্যানুয়ালি যদি শুধুমাত্র ড্রভিংয়ের জন্য টেন্ডার করবেন, কিন্তু কাজ তো বাকিগুলো সিস্টেমে আপনি আনতে পারেন নাই। চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা যে কোনো পণ্য 4 দিন পর্যন্ত বন্দরে সেরে বিনা শুল্কে রাখার সুযোগ পায় আমদানিকারক প্রতিষ্ঠান। বারবার নিলাম ডেকেও যখন এসব পণ্য বিক্রি হয় না, তখন পৌঁছে যায় একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে। আর এর ফলে নষ্ট হচ্ছে আমদানি মূল্য হিসেবে পরিশোধ করা হাজার হাজার মার্কিন ডলার। চট্টগ্রাম কাস্টম হাউসের অকশন শেড থেকে কমল দে, সময় সংবাদ। দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই। ইসলামপন্থীরা সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করে যাচ্ছেন। আগামীতেও এমন সম্প্রীতি বজায় থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মোহাম্মদ মামুনুল হক। দুপুরে ঠাকুরগাঁও শহরের পাবলিক ক্লাব মাঠে গণসমাবেশে তিনি কথা বলেন। দেশের ইসলামপন্থীরা সংখ্যালঘুদের প্রতিটি স্থাপনা, প্রত্যেকটি অধিকারকে নিরাপত্তা দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অতীতের মতোই ভূমিকা পালন করে যাবে। বাংলাদেশে সাম্প্রদায়িক সংঘাতের কোনো স্থান নাই। যতদিন পর্যন্ত আমরা চূড়ান্ত গন্তব্যে পৌঁছতে না পারবো, ততদিন আমাদের সংগ্রাম চলবে ইনশাআল্লাহ। রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত আলী রায়হান হত্যা মামলায় যুবলীগ নেতা জহিরুল ইসলাম রুবেলকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বেলা 11:30টায় রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 1-এর বিচারক ফয়সল তারেক আদেশ দেন। পুলিশ জানায়, কুমিল্লা থেকে গ্রেফতারের পর জহিরুলকে রাজশাহীতে আনা হয়। আজ 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ইসলামী ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক আলী রায়হান 5 আগস্ট গুলিতে আহত হন। পরে 8 আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জহিরুলের নামে আরও 6টি মামলা রয়েছে। বাংলার সময় আরও থাকছে। 6 বছরের প্রকল্পের মেয়াদ বেড়েছে 4 বার। এখনও শেষ হয়নি সুনামগঞ্জের শাহ আরেফিন মৈত্রী সেতুর নির্মাণ কাজ। আগামী এপ্রিলের মধ্যে সম্পন্ন করার আশ্বাস। প্রভাবশালীর মাছের খামারের কারণে কৃষক এখন বর্গা চাষে। ময়মনসিংহের ত্রিশালে 8 বছর ধরে পানির নিচে অন্তত 200 একর ফসলি জমি। ক্ষতিগ্রস্ত শতাধিক কৃষক। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর প্রভাব খাটানোর অভিযোগ খামার মালিক সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে। এ নিয়ে প্রশাসনে অভিযোগ করেও মেলেনি কোনো সমাধান। হোসেন আলীর ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। নিজের জমির পাশ দিয়ে হাঁটছেন কৃষক আবুল কালাম। একসময় এখানে ধান চাষ করলেও এখন তিনি বর্গা চাষী। কারণ 8 বছর ধরে তার 91% জমি তলিয়ে আছে পানিতে। আর জলাবদ্ধতার কারণ স্থানীয় প্রভাবশালীর অপরিকল্পিত মৎস্য চাষ। 14 কাঠা জমি আমি যে করি, আমার 60-80 মণ ধান হইতে আইলে আমি গোষ্ঠী লিয়ে খাইতাম। এবার আমি বেসনও গেছে,
এরপর আমি গরু ফল রেখে 3-4 দিয়া অনেক কিছু করা হয় না। কৃষক কালামের মতো অবস্থা ময়মনসিংহের ত্রিশালের মঠবাড়ি ইউনিয়নের শতাধিক কৃষকের। পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখে মাছের খামার করেন স্থানীয় প্রভাবশালী সাজ্জাদ হোসেন লালন। ভুক্তভোগীদের অভিযোগ, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের ছেলের বন্ধুর প্রভাব খাটিয়ে অপরিকল্পিত মাছের খামার করায় অনাবাদি পড়ে আছে অন্তত 200 একর জমি। প্রশাসনের কাছে বারবার অভিযোগ করেও মেলেনি কোনো সমাধান। কেউ প্রতিবাদ করলে দেয়া হতো মামলার হুমকি। আমি 2 বছর ধরে টাকা পাইতেছি না পাওয়াতে টাকা সাইবার গেছে, সাইবার গেলে আমার নানান রকম হুমকি টুমকি দেয়। ফিশারির পানি আটকাইয়া উজানে 200 একর জমির প্রতি ফলাই থইছে। হ্যাঁ বলছে আমি পানি রাস্তা করে দেন সুর দিয়ে দেন, এখন সুর করে দেয় না, পানি আটকা। এখানে শতাধিক কৃষক আছে যারা 8 বছরে কোনো সুরা হয় এবং ক্ষতিপূরণ এই পর্যন্ত পায় নাই। অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত লালনের দাবি, পানি নিষ্কাশনে খাল খননের চেষ্টা করা হলেও স্থানীয়রা জমি দেননি। ওই জায়গা দিয়ে যদি তারা জায়গা দেয়, আমার লোকজন নিজ খরচে আমরা এখানে ড্রেন করে দেবো, খাল করে দেবো। আমাদের এগুলো কোনো সমস্যা নাই। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। মৎস্য চাষি যারা, তাদের সাথে কথা বলেছি। আশা করি যে আমরা দুই পক্ষের সাথে বসে এখানে একটা স্থায়ী সমাধানের জন্য যা যা করণীয় সেটা আমরা করতে পারব। গত 30 আগস্ট প্রশাসন ও সেনাবাহিনীর কাছে প্রতিকার চেয়ে নতুন করে আবেদন করেছেন ভুক্তভোগী কৃষকরা। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। পিলখানায় হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহালের দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন হয়েছে। সকালে জেলা প্রেস ক্লাবে লিখিত বক্তব্যের দাবি করা হয়, 2009 সালে পরিকল্পিতভাবে পিলখানা হত্যাকাণ্ড কায়েম করে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। পরে বিচারের নামে 18,520 জন বিডিআর জওয়ানকে চাকরিচ্যুত সহ বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। এরপর থেকেই মানবেতর দিন যাপন করছেন অনেকে। দ্রুত তাদের চাকরি বহাল করার দাবি জানানো হয়। বিডিআর পিলখানা সংঘটিত সুপরিকল্পিত হত্যাকাণ্ডকে তথাকথিত বিদ্রোহ সংজ্ঞায়িত না করে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসাবে আখ্যায়িত করতে হবে। নাম্বার 2, উপরোক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত সকল প্রহসনের বিশেষ আদালত নির্বাহী আদেশ বাতিল করতে হবে। নাম্বার 3, চাকরিচ্যুত সকল পদবীর বিডিআর সদস্যকে সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। ভোলার 250 শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসকের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। স্বজনদের অভিযোগ, গতরাতে চরফ্যাশন উপজেলার আঞ্জুরহাট এলাকার বাসিন্দা মহিমা খাতুনকে সাপে কাটে। রাত 3:30টার দিকে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু সকাল হলেও কোনো চিকিৎসক ব্যবস্থা নেয়নি বলে দাবি স্বজনদের। উল্টো দুর্ব্যবহার করার অভিযোগ ওঠে। আজ সকালে হাসপাতালে মারা যান ওই নারী। এ ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। ডাক্তার বলছে একটা, রুগীর হাতে চুটুল আরেকটা। ডাক্তার বারবারই আমাদেরকে বলে যে কোনো সমস্যা নেই। ভোলা জেলাতে যে চিকিৎসা ব্যবস্থা আছে, চিকিৎসা ব্যবস্থার পরিবর্তন করতে হবে। গত বড় চিকিৎসক ছিলেন, তার অবহেলার কারণে আমাদের এই রোগীর মৃত্যু হয়েছে। আমরা এটা সুস্থ বিচার চাই। অভিযোগ যখন গুরুতর হয় তখন সেটিকে আমলে নিতেই হয়। আমরা তাৎক্ষণিক বিষয়টি নিয়ে আমাদের বিভাগীয় পরিচালক মহোদয়ের সাথে কথা বলেছি এবং উনি নির্দেশ দিয়েছেন আমরা 24 ঘন্টার মধ্যে এই বিষয়ে 3 সদস্য বিশিষ্ট কমিটি দিয়ে সেই কমিটিকে রিপোর্ট দিতে বলেছি। বেনাপোল স্থলবন্দরে খালাসের সময় জব্দ হয়েছে শুল্ক ফাঁকি দিতে মিথ্যা ঘোষণায় কম মূল্য দেখিয়ে আমদানি করা শত কোটি টাকার হোমিও ওষুধ। কাস্টমসের শুল্ক গোয়েন্দারা জানান, গত বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে চালানটি জব্দ করা হয়। কর্মকর্তা জানিয়েছেন, চট্টগ্রামের প্রতিষ্ঠান দ্য হোমিও ওয়ার্ল্ডের আমদানি করা 90% অ্যালকোহলযুক্ত ওষুধে রাখা ছিল বন্দরের 34 নম্বর শেডে। তবে আমদানিকারকরা শুল্ক ফাঁকি দিতে আমদানি পণ্য 10% অ্যালকোহলযুক্ত উল্লেখ করে খালাস প্রক্রিয়া শুরু করে। শত কোটি টাকা পণ্যের মূল্য দেখানো হয় 88,86,000 টাকা। 4 ধরনের পণ্য আমদানির কথা থাকলেও আমদানি করা হয় 382 ধরনের পণ্য। চালানটি জব্দ করে খালাস প্রক্রিয়া স্থগিত করে স্থলবন্দর কর্তৃপক্ষ। 6 বছরে প্রকল্পের মেয়াদ বেড়েছে 4 বার। তবে শেষ হয়নি সুনামগঞ্জের শাহ আরেফিন অদ্বৈত মৈত্রী সেতুর কাজ। এতে নেত্রকোনা সুনামগঞ্জ রুটের সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। পাহাড়ি ঢাল সহ প্রাকৃতিক দুর্যোগের দোহাই ঠিকাদারি প্রতিষ্ঠানের। আগামী এপ্রিলের মধ্যে কাজ শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের। হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ছবি নিয়ে রিপোর্ট।
বছরের পর বছর চলছে সেতু নির্মাণের কাজ, শেষ হবে কবে জানা নেই কারোই। সড়কপথে সুনামগঞ্জের তাহিরপুরের সঙ্গে ও নেত্রকোনার কলমাকান্দার সড়কপথে যোগাযোগে 2018 সালে জাদুকাটা নদীর উপর শুরু হয় শাহ আরেফিন অদ্বৈত মৈত্রী সেতুর নির্মাণ কাজ। 6 বছরে 4 বার মেয়াদ বাড়ানো হলেও এখনও শেষ হয়নি প্রকল্পের কাজ। সবশেষ 2023 সালে সময় বাড়িয়ে 2025 সালের জুন নির্ধারণ করা হয়েছে। তবে 5টি স্ল্যাব ও 18টি গার্ডার সহ সংযোগ সড়ক এবং নদী তীর সংরক্ষণের কাজ এখনও শেষ হয়নি। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। এই সেতুটা অবহেলার দিকে করে রয়েছে আর কি। এই নদী পারাপার নিয়ে আসলে আমাদের সাধারণ মানুষ খুব ভোগান্তির মধ্যে আছে। এই যে চালনা হচ্ছে আমরা যে মালামাল আনতে যাওয়া খুব কষ্ট। কিছু ফসল করি আমরা, ফসল হলে আমরা ফলাফল করতে পারি না। রোগী নিয়ে যদি আমরা যেতে চাই তাহলে অনেক সময় দেখা যায় যে রোগী রাস্তার মধ্যখানে দেখা যাচ্ছে আপনার মারা যাচ্ছে। এটার কাজ শেষ হইলে আমরা চলাফেরার সুবিধা হইতো, ব্যবসার সুবিধা হইতো। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি শেষ হয়েছে সেতুর 80% কাজ। পাহাড়ি ঢল সহ প্রাকৃতিক দুর্যোগে নির্মাণ কাজে দেরি হচ্ছে। মেঘালয় পাহাড়ি ঢলের কারণে আমাদের পরপর 2 বছরেই 4টে স্টিচিং ভেঙে এবং আমাদের একটা গার্ডার পড়ে গিয়েছে। এই জন্য আমরা আসলে সময় মতো কাজটা শেষ করতে পারিনি। তবে আগামী এপ্রিলের মধ্যে কাজ শেষ করার আশ্বাস এলজিইডি কর্তৃপক্ষের। এখন তারা নতুন করে টাইম এক্সটেনশন করেছে। আমরা এটা প্রকল্প পরিচালক মহোদয় নিকট প্রেরণ করে আছি। তো এই ব্রিজের মোট 5টি স্ল্যাব এবং 18টি গার্ডার বাকি আছে এবং সেই সাথে অ্যাপ্রোচ। এই কাজটুকু করতে 6 থেকে 7 মাসের মধ্যে শেষ হয়ে যাবে বলে আমি আশা করছি। এলজিইডির তথ্য মতে 750 মিটার দীর্ঘ ও 9.8 মিটার প্রস্থের পিসি গার্ডার সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 85 কোটি 99 লাখ টাকা। সময় সংবাদ, সুনামগঞ্জ। 15 বছর ধরে নির্মাণের পর উদ্বোধনের 1 বছরেও চালু হয়নি শেরপুর পৌর বাস টার্মিনাল। সংশ্লিষ্টরা জানান শুধুমাত্র বাস ও ট্রাকের ডিপো হিসেবে ব্যবহার করা হলেও টার্মিনালে নেই অন্য কোনো সুবিধা। বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে সংকট সমাধানের আশ্বাস পৌর প্রশাসকের। শহীদুল ইসলাম হীরার পাঠানো তথ্য, বাবু চক্রবর্তীর ছবি নিয়ে রিপোর্ট। টার্মিনাল থেকে যাত্রী উঠানামার কথা থাকলেও ব্যবহার করা হচ্ছে বাস রাখার ডিপো হিসেবে। এ চিত্র শেরপুর সদরের অষ্টমীতলা এলাকায় আন্তঃজেলা পৌর বাস টার্মিনালের। 2009 সালে 2.5 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় আন্তঃজেলা এ পৌর বাস টার্মিনালটি। 10 বছর ফেলে রাখার পর 2021 সালে আরও প্রায় 12 কোটি টাকা ব্যয়ে টার্মিনালটির নির্মাণ কাজ শেষ হয়। 2 বছর বিরতি দিয়ে 2023 সালের 15 জুলাই ঢাকঢোল পিটিয়ে উদ্বোধনও করা হয়। তবে 1 বছরেও চালু হয়নি টার্মিনালটি। সংশ্লিষ্টরা জানান শুধুমাত্র বাস ও ট্রাকের ডিপো হিসেবে ব্যবহার করা হলেও টার্মিনালে নেই অন্য কোনো সুবিধা। এজন্য জেলার পরিবহন খাতে আওয়ামী লীগের প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযোগ তাদের। কি কাজ করে গেছে স্ট্যান্ডে অনেক ভাঙ্গা পড়তাছে। সরকারি টার্মিনাল এটা কেউ নজরই দেয় না। স্ট্যান্ড গাড়ি চলে না, উদ্বোধন করে দিছে তারা, ওনারা গাড়ি চালায় না। কোটি কোটি টাকা খরচ করে দিয়ে দিছে, স্ট্যান্ডটা শুরু হইলো না কেন? সরকারের যেমন রাজস্ব আয় থেকে বঞ্চিত হইতেছে, তেমন সাধারণ মানুষ আমরা এখানে বঞ্চিত হইতেছে। যদি স্ট্যান্ডে না হয় ভাই, তাহলে তো কিছু করে খাওয়ার মতো আমার ক্ষমতা নাই। টাকের কোনো আলাপ হয় না, বাইরে নিয়ে যায় আওয়ামী লীগের লোকেরা। আওয়ামী লীগের লোকেরা এইভাবে তারা 15 বছরের উপরে মনে করেন দীর্ঘ 15 বছর তারা রাজত্ব করলো। বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে চলমান সংকট সমাধানের আশ্বাস পৌর প্রশাসকের। সকল পক্ষের সাথে কথা বলতে হবে আমাকে, এবং সেই বিষয়ে আমাদের পৌরসভার লোকজন, কাউন্সিলর যারা আছেন এবং জেলা প্রশাসনের সাথে কথা বলে এটা যেভাবে মানে এগিয়ে নেওয়া সম্ভব সেটা আমরা করার চেষ্টা করছি। 3 একর জমির ওপর নির্মিত শেরপুর পৌর টার্মিনাল ব্যবহারে 2 বাইপাস সড়ক নির্মাণেও ব্যয় হয়েছে প্রায় 50 কোটি টাকা। সময় সংবাদ, শেরপুর। খুঁড়িয়ে চলছে নেত্রকোনা সদর হাসপাতালের একমাত্র হিমাগার। প্রায়ই যান্ত্রিক ত্রুটি দেখা দেয় লাশে পচন ধরে। ত্রুটি হলে দ্রুত মেরামত করা হয় দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। আর নতুন হিমাগার স্থাপনের দাবি বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী সহ স্বজনদের। আলপনা বেগমের তথ্য ও আবু সুফিয়ানের তোলা ছবি নিয়ে রিপোর্ট। 10 উপজেলা নিয়ে নেত্রকোনা জেলা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে 6টি লাশ রাখার একটি হিমাগার রয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে প্রায়ই বন্ধ হয়ে যায় হিমাগারটি। এতে হিমাগারে রাখা লাশ ফুলে দুর্গন্ধ ছড়ায়। ময়নাতদন্তের জন্য আনা লাশ নিয়ে বিপাকে পড়েন স্বজনসহ ডোম।
লাশের সুরক্ষার জন্য অনেক সময় বাইরে থেকে বরফ এনেও লাশ ঘরে রাখা হয় বলে জানান ডোম। মেরামত নয়, নতুন হিমাগার স্থাপনের দাবি জানান বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী সহ স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষকে অবগত করি যে ফ্রিজের ব্যবস্থাটা কি করা, আশ্বাস দিয়েছিল যে 1 সপ্তাহের মধ্যে এটা ঠিক করে নেবে। গত 5 তারিখ এই নষ্ট হয়েছেন ফ্রিজটা, পরে আমাদের হাসপাতালের কর্তৃপক্ষ উনাকে জানানোর পরে উনি তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। নিমিউরে চিঠি দিছি, নিমিউ তারা প্রাইভেটলি ঠিক করে দিয়ে গেছিল। হাসপাতালটির তত্ত্বাবধায়ক বলছেন, মর্গের হিমাগারটি যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিকভাবে মেরামত করা হয়। স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সবসময় চেষ্টা করি হিমাগার নষ্ট হয়ে গেলে তাৎক্ষণিক চেক করার জন্য, কিন্তু যখন অনেক সময় দেখা যায় যে আমাদের লোকাল যারা আছেন তারা ঠিক করতে পারেন, এক্সপার্ট লোকের, ওই ক্ষেত্রে দেরি হয়। সদর হাসপাতাল মর্গের তথ্য সূত্রে চলতি বছরের জানুয়ারি থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত সদর হাসপাতালে 157টি লাশ ময়নাতদন্ত হয়েছে। সময় সংবাদ, নেত্রকোনা। কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারকে ধানের চারা, টিন ও টাকা বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর 33 পদাতিক ডিভিশন। সকালে বুড়িচং উপজেলার ভরসার বাজারের দরগা বাড়ির সামনে বন্যায় ক্ষতিগ্রস্ত 80 জন কৃষককে BR-22 ও কাটারি ভোগ জাতের ধানের চারা বিতরণ করেন 33 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। পরে বুড়িচং উপজেলা পরিষদ প্রাঙ্গণে ইছাপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত 18 পরিবারের মাঝে টিন ও টাকা বিতরণ করা হয়। এছাড়া উপজেলার ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ধানের চারা ও ঘর নির্মাণের জন্য টিন দেওয়া হয়। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নিম্নচাপের প্রভাবে বৃষ্টিতে খুলনা বরিশালে জলাবদ্ধতা, নোয়াখালীতে এখনও নিখোঁজ 27 জেলে, কক্সবাজারে নামছে পানি, রাজধানীতে চলাচলে ভোগান্তি। অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে পোশাক শিল্প, সাভারে খুলেছে বেশিরভাগ কারখানা, এখনও বন্ধ 18টি। যৌক্তিক দাবি পর্যায়ক্রমে পূরণের আশ্বাস সচিবের। এই ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়ের।